তো ওয়েলকাম টু সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিভিল কি মেডিসিন ইউটিউব চ্যানেল আজকে তোমাদেরকে স্বাগত এবং সবাইকে শুভ মলয় শুভেচ্ছা। তো আমি এখন তোমাদের সামনে ডিটেল সলিউশন নিয়ে হাজির হয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা আয়োজিত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রিভিয়াস ইয়ার পেপার 2017 পার্ট 2 নিয়ে। যারা পার্ট 1টি দেখোনি অবশ্যই পার্ট 1টি দেখে নিয়ে পার্ট 2টি দেখবি। পার্ট 1 এর ভিডিও লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আমি দিয়ে দিব এবং আমি আমার বেস্ট দিয়ে আমি চেষ্টা করব তোমাদের সামনে এরর ফ্রি সলিউশন করা। তারপরেও যদি কোনো এরর বা ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। তো চলো টাইম ওয়েস্ট না করে তো আজকে সলিউশনগুলো দেখে নিই। তো এই পার্টেও আমি টোটাল 25টি কোশ্চেন আলোচনা করব। আগের পার্টে আমি 25 নাম্বার অবধি করেছিলাম, তো আজকে আমি 26 থেকে আপ টু 50 অবধি আমি ডিসকাস করব। তো আজকে যে ফার্স্ট কোশ্চেনটি আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26, যেটা আমাদেরকে বলেছে when meta center of a floating body is lower than the center of gravity then the body will be। ঠিক আছে, অর্থাৎ আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে আমার মেটা সেন্টার, ঠিক আছে, মেটা সেন্টার অফ আ ফ্লোটিং বডি। ঠিক আছে, বডিটা কিন্তু আমার ফ্লোটিং। ঠিক আছে, আমাদের দুই ধরনের বডি হয়, একটা সাবমার্স কন্ডিশনে থাকে, একটা ফ্লোটিং কন্ডিশনে থাকে। তো ফ্লোটিং বডির সাথে কিন্তু আমাদের মেটা সেন্টারটা রিলেটেড হয়। ঠিক আছে, এবার কি আছে, মেটা সেন্টারটা লোয়ার দেন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি, অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটির নিচে আছে। তো আমি একটা তোমাদের জিনিস বলে দিচ্ছি, সবসময় মনে রাখবে, যদি আমার তিনটে জিনিস যদি হয়, আমি এটা দিলাম এম, তারপরে হচ্ছে আমার জি, এম হচ্ছে মেটা সেন্টার, জি হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি, তারপর আমি দিলাম আমাদের বি আছে। ঠিক আছে, বায়ান্স। ঠিক আছে, তো এই কন্ডিশনে থাকলে আমাদের হয় হচ্ছে স্টেবল কন্ডিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্টেবল কন্ডিশন। ঠিক আছে, এবার হচ্ছে কোনো কারণে আমার মেটা সেন্টার যদি জিতে চলে আসে, অর্থাৎ আমার মেটা সেন্টার আর সেন্টার অফ গ্র্যাভিটি সেম পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা হয় আমাদের নিউট্রাল। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা আমাদের নিউট্রাল। এবার আমাদের এই কোশ্চেনটাতে বলেছে মেটা সেন্টারটা সেন্টার অফ গ্র্যাভিটির নিচে চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ আমার জিটা আছে, এমটা জি এর নিচে চলে আসছে, বি যেটা সেন্টার অফ বায়োন্সি সেটা সেম জায়গাতে থাকবে। ঠিক আছে, তো এই কন্ডিশন হলে তাহলে আলটিমেটলি আমাদের তিনটা কন্ডিশন হয়, স্টেবল, নিউট্রাল আর একটা হচ্ছে আনস্টেবল। তো আলটিমেটলি আমার হাতে কি পড়ে আছে, আনস্টেবল। ক্লিয়ার, তো আমার অ্যান্সার হবে আনস্টেবল। ঠিক আছে, therefore correct answer is A. Next question 27, if the discharge Q in a pipe fitted with an end cap nozzle discharging a jet of water with a velocity v, ঠিক আছে, ওইটা ভেলোসিটি v, and hitting a normal plate which moving with a velocity v by 2, ঠিক আছে, towards the nozzle, নজেলের দিকে ভেলোসিটি, the jet would hit the plate with a discharge, অর্থাৎ জেটটা প্লেটের উপর কোন ডিসচার্জে হিট করবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলেছে। চলো দেখে নিই। তো আমি এখানে সলিউশন করেছি, এটা হচ্ছে আমার নজেল, কিউ ডিসচার্জ না, নজেলের থেকে আমার ভি ভেলোসিটিতে বের হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, প্লেটের মুভমেন্ট কিন্তু জেটের দিকে। ঠিক আছে, প্লেটের মুভমেন্ট আমার জেটের দিকে ভি বাই 2 নিয়ে, আর জেটটা ভি ভেলোসিটিতে দিচ্ছে। তাহলে ইন দিস কেস রিলেটিভ ভেলোসিটি হবে ভি মাইনাস অফ ভি বাই 2, মানে ভি বাই ডিরেকশন উল্টো দিকে, দ্যাট মিনস দুটো ভেলোসিটি যোগ হয়ে যাবে। আর যদি আমার প্লেটের মুভমেন্ট যদি উল্টো দিকে হতো, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানে রিলেটিভ ভেলোসিটি মাইনাস হতো। ঠিক আছে, এবার যেহেতু প্লেটের ভেলোসিটি এই দিকে, ঠিক আছে, তো আমার এইটা হয়ে গেল 3 ভি বাই 2, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য জেট হোয়েন স্ট্রাইক দ্য প্লেট। ঠিক আছে, তাহলে এবার আমার ডিসচার্জ হবে কিউ ড্যাশ ইকুয়াল টু ডিসচার্জ, তাহলে হবে হচ্ছে ভি ইন্টু এ, সরি এটা কিউ না, এটা ভি হবে, হ্যাঁ, ভি ইন্টু এ, ভেলোসিটি ইন্টু এরিয়া। এবার আমার ভেলোসিটি হচ্ছে 3 ভি বাই 2, ঠিক আছে, এরিয়া আমরা জানি যেটা এরিয়া সেটাই থাকবে। তো এখান থেকে আলটিমেটলি সলভ করলে 3 বাই 2 ইন্টু ভি ইন্টু এ, এই ভি ইন্টু এটাকে আমি ইনিশিয়াল ডিসটেন্স দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার হয়ে যাবে 1.5 কিউ। দেয়ারফর কারেক্ট অ্যান্সার ইজ সি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, question number 28, the two pipe system in series is said to be equivalent
ঠিক আছে, তাহলে ইকুইভ্যালেন্ট হলে সেটা কি হবে আমি তোমাদের একটা বলে দিচ্ছি। এইটা কিন্তু আমার সেম কোশ্চেনই এসেছিল 2012-এ, ঠিক আছে, 2012-এ সেম কোশ্চেনই এসেছিল। এবং তার জন্য আমি এখানে আর এক্সপ্লেন করছি না, তাহলে আমার এখানে আমার কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে ডি, the discharge for same head is same in both the system. Clear? Next, question number 29. If the area of cross section of an open channel remain constant, area of cross section constant বলেছে, the discharge will be maximum. ঠিক আছে, এটাও আমাদের ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন, ঠিক আছে, ওপেন চ্যানেল থেকে। ঠিক আছে, তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমার যখন কনস্ট্যান্ট ক্রস সেকশন থাকবে ডিসচার্জ ম্যাক্সিমাম হবে যখন, তখন হচ্ছে আমার হবে হচ্ছে ভেলোসিটি অফ ফ্লো উইল বি ম্যাক্সিমাম। ঠিক আছে, তো ভেলোসিটি অফ ফ্লো উইল বি ম্যাক্সিমাম, therefore correct answer B. Clear? Next question number 30. The tangential force exerted by the shearing stress on an object submerged in a fluid is known as. ঠিক আছে, তাহলে তোমরা এটাও বুঝে গেছে, এটা আমার হচ্ছে ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন। ঠিক আছে, এবার অপশনগুলো দিয়ে দিয়েছে, তাহলে এবার একটু আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি যে আমাদের প্রথমে ড্র্যাগ অ্যান্ড লিফট ফোর্স কি সেটা জানতে হবে, ড্র্যাগ অ্যান্ড লিফট। ঠিক আছে, কিরকম ব্যাপারটা আমি ধরলাম এইখানে আমার একটা কার্ভ সারফেস বা অবজেক্ট আছে। ঠিক আছে, এবার এইদিকে আমার ফ্লো হচ্ছে, বা ফ্লোর দিকে আমার অবজেক্টেরও মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এইদিকে যদি আমার ভি ভেলোসিটিতে কোনো যদি ফ্লো হয়, তাহলে এই সারফেসের নর্মাল বরাবর একটা ফোর্স কাজ দিবে। ঠিক আছে, যেটার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে হরাইজন্টাল ডিরেকশনে আর আমার একটা থাকবে হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশনে। ঠিক আছে, এবার ভার্টিক্যাল ডিরেকশনে যেটা থাকে সেটাকে বলা হয় লিফট। ঠিক আছে, যেটা উপরে দিকে উঠতে সাহায্য করে। ঠিক আছে, আপওয়ার্ড। আর যেটা ফ্লোর দিকে থাকবে দ্যাট ইজ কল ড্র্যাগ, যেটা বস্তুতে ড্র্যাগ করে, টেনে নিয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, তো এটা হচ্ছে লিফট আর ড্র্যাগ। ঠিক আছে, এবার এখানে ড্র্যাগের ডেফিনেশন হচ্ছে দ্য ফোর্স অ্যাক্টস ইন আ ডিরেকশন দ্যাট ইজ অপোজিট অফ দ্য রিলেটিভ ফ্লো ভেলোসিটি। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের ড্র্যাগ বলে। ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ড্র্যাগ এফেক্ট হয়। ঠিক আছে, ড্র্যাগ হচ্ছে দুই ধরনের হয়। ঠিক আছে, একটাকে বলা হচ্ছে ফ্রম ড্র্যাগ, যেটা ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, আর একটা বলা হচ্ছে সারফেস ড্র্যাগ, যেটা হচ্ছে আমার স্মুথনেস অর্থাৎ সারফেসের উপরে ডিপেন্ড করে, যেটাকে আমার ফ্রিকশন ড্র্যাগও বলে। ঠিক আছে, দ্যাট ইজ কল অলসো ফ্রিকশন ড্র্যাগ। ক্লিয়ার? ঠিক আছে, এটা হচ্ছে ড্র্যাগের ফর্মুলা, তোমরা একটু দেখে রাখো, কাজে দিবে। এটা হচ্ছে লিফটের ফর্মুলা, সেম জিনিসই, এখানে শুধু ড্র্যাগ কোএফিসিয়েন্ট অফ ড্র্যাগ থাকে, এখানে কোএফিসিয়েন্ট অফ লিফট আসে। কোনটা মানে কি আমি এখানে বলে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে তাহলে আমার এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে, শেয়ারিং স্ট্রেস অন অ্যান অবজেক্ট সাবমার্জ ইন ফ্লুইড। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে অবশ্যই আমার কি হবে, ড্র্যাগ হবে, এবং সেটা হয়ে যাবে আমার সারফেস ড্র্যাগ, কারণ আমাকে কিন্তু শেয়ারিং স্ট্রেস বলেছে। ঠিক আছে, শেয়ারিং এবং ট্যানজেনশিয়াল। ঠিক আছে, তো এটার থেকে আমার হয়ে যাবে সেটা হচ্ছে সারফেস ড্র্যাগ। ক্লিয়ার? নেক্সট 31, দ্য ডাইমেনশন অফ ডাইনামিক ভিসকোসিটি। এটাকে কিচ্ছু বলবো না, আমার 2016-এ এসেছিল। ঠিক আছে, তোমরা ডাইরেক্ট মনেও রাখতে পারো, এটা আর বের করে দেখাচ্ছি না, ইউনিট থেকে বের করা যায়। এটা অ্যান্সার হবে হচ্ছে এম ইনভার্স টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। ক্লিয়ার? ঠিক আছে, এবার চলো অপশনে দেখি। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। অ্যাকচুয়ালি এটা প্রিন্টিং মিস্টেক আছে, এখানে উঠিনি, এখানে মাইনাস সাইন আছে, মানে এখানে তাহলে 1 ছিল। ঠিক আছে, সেই হিসাবে এটাকে যদি আমি 1 ধরে নেই, তাহলে আমার কারেক্ট অ্যান্সার এ। ক্লিয়ার? নেক্সট 32, a rectangular channel carries 6 meter cube per second flow of water, the critical velocity vc in meter per second আমাকে বের করতে বলছে ফর এটা, হ্যাঁ, ও এ ফর আ উইথ অফ 3 মিটার উইল বি। ঠিক আছে, তো সলিউশন আমি নিচে করেছি, দেখে নাও। ক্যাপিটাল কিউ আমার দেওয়া আছে, বি দেওয়া আছে, আমাকে ভিসি বের করতে হবে। ক্লিয়ার? এবার তাহলে আমি স্মল কিউটা বের করে নিই, ডিসটেন্স পার ইউনিট উইথ। তো এখান থেকে করলাম 2 মিটার পার 2 মিটার পার সেকেন্ড পার মিটার বের, দ্যাট ইজ স্মল কিউ, ডিসটেন্স পার ইউনিট ওয়েট। তাহলে এবার এখান থেকে আমি ক্রিটিক্যাল হাইটটা বের করে নিই, কারণ আমার ক্রিটিক্যাল হাইটের ফর্মুলা কিন্তু এটা আমি জানি, স্মল কিউ স্কোয়ার বাই জি হোল টু দি পাওয়ার 1/3। তো আসলে এটা আমার হচ্ছে ক্রিটিক্যাল পেয়ে যায়। তো আমার ক্রিটিক্যাল ভেলোসিটি রুট ওভার ক্রিটিক্যাল ডেপথ ইনটু জি, একদম খুব সিম্পল ফর্মুলা, 2.69, অর্থাৎ রাউন্ড আপ করলে 2.7। লেটস সি, 2.7 আমি রাউন্ড আপ করলাম, আর আলটিমেটলি কারেক্ট অ্যান্সার হবে সি। বাকি অপশনগুলো হবে না, তার কারণ ধারে কাছেও যায়নি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 33, ডিসচার্জ ওভার আ রেক্ট্যাঙ্গুলার নস। ঠিক আছে,
রেক্ট্যাঙ্গুলার নসের ডিসচার্জ আমাকে বের করতে বলেছে, অর ওয়ার, একই ব্যাপার। আমার এটাও কিন্তু আমার ফ্লুইড মেকানিক্সের কোশ্চেন, ঠিক আছে, ফ্রম ওয়ার আর নস চ্যাপ্টার থেকে, ঠিক আছে। তো একটা জিনিস আমাদের একটু বলে দিই, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, নোট ডাউন করতে পারো। ফর রেক্ট্যাঙ্গুলার নটস ফর্মুলা হচ্ছে স্মল কিউ আর 2/3 সিডি এল ইন্টু √/g 3/2, ঠিক আছে, 3/2, এটা তোমরা মনে রাখবে, অর্থাৎ 1.5, ঠিক আছে। এবার 2/3 ডিভাইড করলে অ্যাপ্রক্স আমার হচ্ছে 0.67 হয়, 0.67। তো চলো অপশন কোনটা দেখি। তো প্রথমেই এই দুটো অপশন কাটা, 0.6 এই দুটোর মধ্যে আছে সিডি এল আছে, এটাতে এল নেই, ঠিক আছে, এটাতে এল নেই এবং পাওয়ারে আমার 5/2 আছে, ঠিক আছে। তাহলে আমার কারেক্ট অ্যান্সার সি, সি এর সাথে সব মিলে গেছে। এবার তোমরা নোট ডাউন করতে পারো, ট্রায়াঙ্গুলার নসের জন্য এটা হবে 8/5 সিডি √2g, এখানে এল এর জায়গায় আসবে tan থিটা এবং এটা পাওয়ার হয়ে যাবে 5/2, দ্যাট মিনস 2.5, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট 34, দ্য ক্লোজার অফ আ বাল্ব ইজ সেড টু বি ইনস্টেনিয়াস ওয়েন টাইম অফ ক্লোজার আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। এখানে দেখতে হবে ইনটেনিয়াস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেম টাইপ অফ কোশ্চেন এটাও ফ্লুইড মেকানিক্সে, ঠিক আছে। এরকম টাইপের একটা কোশ্চেন 2016-এ ছিল এবং সেখানে বলেছিল ভালভ ক্লোজারটা হচ্ছে গ্র্যাজুয়াল, ঠিক আছে। আমার এখানে বলেছে ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে র্যাপিড, ঠিক আছে, আর গ্র্যাজুয়াল মানে স্লো। তো র্যাপিড কখন হবে? যখন আমার টাইম অফ ক্লোজার অবশ্যই কম হবে ক্রিটিক্যাল টাইমের থেকে, ঠিক আছে। তো অবশ্যই আমার ক্রিটিক্যাল টাইম হচ্ছে 2L/c, তাহলে এর থেকে কম হবে, তো আমার কারেক্ট অ্যান্সার বি, কারেক্ট অ্যান্সার বি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 35, দিস ইজ 3, ঠিক আছে। ইন দ্য জেনারেলাইজ ইকুয়েশন, এই ওয়ার্ডটা ভাইটাল, জেনারেলাইজ ইকুয়েশন অফ বার্নৌলিস ইকুয়েশন ইজ অফ দ্য টার্ম রিপ্রেজেন্ট, ঠিক আছে। তো আমি এখানে একটা জিনিস তোমাদের বলে দিয়েছি যে আমরা জানি বার্নৌলিস থিওরামের অরিজিন হচ্ছে অয়েলার্স ইকুয়েশন থেকে, অর্থাৎ এইটা হচ্ছে আমার অয়েলার ইকুয়েশন, ঠিক আছে, ইকুয়াল টু 0। এবার অয়েলার্স ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করলে আলটিমেটলি আমরা এইটা পাই, ঠিক আছে, p/ρ প্লাস v²/2 প্লাস gz, যেটা হচ্ছে এনার্জি পার ইউনিট মাস, ঠিক আছে। দিস ইজ দ্য ইনিশিয়াল ফর্ম অফ বার্নৌলিস ইকুয়েশন, ঠিক আছে। এবার এটাকে জেনারেলাইজ ফর্ম, কোশ্চেন কিন্তু আমার জেনারেলাইজ বলেছে, ঠিক আছে, অর্থাৎ জেনারেলাইজ ফর্ম মানে জাস্ট আমি যদি জি দিয়ে ডিভাইড করে দেই বোথ সাইডে, আলটিমেটলি আমি এই ফর্মটা পাই, যেখানে যেটা হচ্ছে এনার্জি পার ইউনিট ওয়েট বোঝায়, বা যেটাকে এনার্জি হেড বলে, ঠিক আছে। দিস ইজ প্রেশার হেড, দিস ইজ ভেলোসিটি হেড, দিস ইজ ডেটাম হেড, অর্থাৎ এনার্জি পার ইউনিট উইথ। তো আমার জেনারেল ফর্মে বলেছে, তো এনার্জি পার ইউনিট ওয়েট বি হবে। অনেকে ভুল করে মাস করে দিবে, এটা কিন্তু হবে না, এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশনের ইনিশিয়াল ফর্ম হচ্ছে পার ইউনিট মাস, এখানে জেনারেলাইজ বলে দিয়েছে, ঠিক আছে। তো অ্যান্সার বি হবে। নেক্সট 36, a soil has a natural moisture content mc and Atterberg limits as are LL 60%, L মানে লিকুইড লিমিট, PL মানে প্লাস্টিক লিমিট, NMC মানে ন্যাশনাল ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে, 50%। আমার লিকুইডিটি ইন্ডেক্স বের করতে বলছে, খুব সিম্পল, লিকুইডিটি ইন্ডেক্সের ফর্মুলা বসালেই হবে, আমি এখানে করে দিয়েছি, লিকুইড লিমিট 60, প্লাস্টিক লিমিট 30%, NMC ন্যাশনাল ময়েশ্চার কন্টেন্ট 50%, এইটা হচ্ছে আমার লিকুইডিটি ইন্ডেক্সের ফর্মুলা, ঠিক আছে। W মানে WP/IP, IP হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স, দিস ইজ দ্য ন্যাশনাল ময়েশ্চার কন্টেন্ট, আর এটা হচ্ছে প্লাস্টিক লিমিট, ঠিক আছে। এবার আমাকে আইপিটা বের করতে হবে, আমরা জানি প্লাস্টিসিটি ইন্ডেক্স মানে হচ্ছে লিকুইড লিমিট মাইনাস প্লাস্টিক লিমিট, তো 30% আইপি, তো এখানে বাকি ভ্যালুগুলো বসিয়ে দিলে আমার 0.67 বের হয়। তো চলো দেখে নিই, অবভিয়াসলি আমার অ্যান্সার এ, দিস ওয়ান 6, ক্লিয়ার। নেক্সট 37, দ্য ক্যাপাসিটি অফ আ গ্রুপ অফ পাইল ড্রিভেন ইন ক্লে, পাইলের গ্রুপ ক্যাপাসিটি বলেছে, সবসময় মনে রাখবে পাইল গ্রুপ ক্যাপাসিটি, ঠিক আছে, ইউজি গ্রুপ ক্যাপাসিটি, ঠিক আছে, আইদার greater than equal to group number of pile into individual group capacity হয় n into QUI, মানে ultimate capacity of individual pile into n number of pile, অথবা less than equal to n into QUI হয়। সেই হিসাবে ডিফাইন করে এফিসিয়েন্সি একের বেশি বা একের কম হতে পারে পাইল গ্রুপে, ঠিক আছে। এবার আমরা সলিউশন পারপাসে আমরা কি করি, ইকুয়াল ধরে নিই, ঠিক আছে। তো এখানে একটু অপশনটা একটু কনফিউজিং টাইপের আছে, মানে ক্লিয়ার করে অপশন বলতে বলছে ইকুয়াল টু দ্য সিঙ্গেল পাইল ক্যাপাসিটি, অর্থাৎ গ্রুপ ক্যাপাসিটি ইকুয়াল টু সিঙ্গেল পাইল ক্যাপাসিটি তো কোনো মতেই হবে না, অর্থাৎ সিঙ্গেল ক্যাপাসিটি ইন্টু নাম্বার অফ পাইল, ঠিক আছে। তো এখানে নাম্বার বলেনি, শুধু সিঙ্গেল পাইল বলছে, কাটা। লেস দ্যান দ্যাট অফ পাইল ক্যাপাসিটি, এটাও কাটা। গ্রেটার দ্যান দ্যাট অফ পাইল ক্যাপাসিটি, কাটা। এইটাকে জেনারেলি ধরতে পারি মাল্টিপ্লাইড বাই দ্য নাম্বার অফ পাইল, ঠিক আছে, অর্থাৎ গ্রুপ ক্যাপাসিটি হবে একটা পাইলের ক্যাপাসিটি ইন্টু নাম্বার, ঠিক আছে। কিন্তু জেনারেলি গ্রেটার দেন বা লেস দেন হয়, ফর অ্যানালাইসিস পারপাস আমরা ইকুয়াল ধরি, তো মোটামুটি ডিটা কারেক্ট বলা চলে।
Next 38, an R10 embankment is compacted at water content 17% to the bulk density 1.90 gram per cc if the void ratio is 0.63 and the specific gravity is 2.65 given. ঠিক আছে, আমাকে ডিগ্রি অফ স্যাচুরেশন বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমি আমার এখানে কিন্তু ই গিভেন আছে, ঠিক আছে, জি গিভেন আছে, এগুলো কিন্তু গিভেন আছে। ঠিক আছে, আমাকে এস শুধু ফাইন্ড আউট করতে বলেছে। ক্লিয়ার? এবার আমাদের একটা ইউনিভার্সাল ফর্মুলা আছে, খুব ভালো, ভয়েড রেশিও আর ডিগ্রি অফ স্যাচুরেশন আর ওয়াটার কন্টেন্ট এগুলোর সাথে রিলেশন করে। ঠিক আছে, সেটা হচ্ছে ইএস ইকুয়াল টু আমাদের হচ্ছে ডাব্লিউ জি। ঠিক আছে, এখানে কিন্তু আমার ওয়াটার কন্টেন্টও কিন্তু গিভেন আছে। ঠিক আছে, তাহলে আমার চাপ নাই। চলো এখানে আমি সলভ করেছি। ঠিক আছে, এই যে ডাব্লু রো শব্দ আছে, রোটা আমার কিন্তু কাজে লাগবে না। তো এই যে ইএস ইকুয়াল টু ডাব্লিউ জি এখান থেকে সলভ করলে 0.72 বাই 72%, অর্থাৎ অ্যান্সার হবে আমার এটা পয়েন্ট হবে। ক্লিয়ার? নেক্সট 39 কোয়েশন কি বলছে, ইনক্রিজ অ্যাক্টিভ প্রেশার অ্যান্ড ডিক্রিজ প্যাসিভ প্রেশার, ডিক্রিজ বোথ অ্যান্ড অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ইনক্রিজ বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ, ডিক্রিজ অ্যাক্টিভ প্রেশার অ্যান্ড ইনক্রিজ প্যাসিভ প্রেশার। তো এখানে আমি তোমাদেরকে একটু বলি, আমার যদি এটা যদি আমার গ্রাউন্ড সারফেস হয়, সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে, যার ডেপথ হচ্ছে ধরলাম জেড। ঠিক আছে, এই ক্ষেত্রে যদি আমি সাপোজ আমি ধরলাম পার্টিকুলার এই পয়েন্টে, দিস ইজ পয়েন্ট এ। ঠিক আছে, আমি এখানে অ্যাক্টিভ প্রেশার বের করতে চাই পি এ। ঠিক আছে, আমি ধরলাম সয়েল যেটা আছে, যে সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা। ঠিক আছে, কোয়েশন সি। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে এই জায়গাটাতে অ্যাক্টিভ প্রেশার হবে আমরা জানি কে এ গামা জেড। ঠিক আছে, মাইনাস কোয়েশনের জন্য কি আসবে 2c রুট কে। ঠিক আছে, আর প্যাসিভ হলে পিপি, প্যাসিভ প্রেশার, তাহলে এখানে আমার কোএফিসিয়েন্ট অফ আর্থ প্রেশারটা হয়ে যাবে কেপি গামা জেড, সেম জিনিস, প্লাস হয় হচ্ছে আমার, এটা তোমরা ফর্মুলা মনে রাখতে পারবে বা জানো, নিউমেরিক্যাল করতে লাগে কেপি। তাহলে এই দুইটা ফর্মুলা, তাহলে এখানে আমার কি হচ্ছে মাইনাস হচ্ছে, অ্যাক্টিভ কমিয়ে দিচ্ছে, প্যাসিভ আমার বাড়িয়ে দিচ্ছে। আর এই অ্যাক্টিভের জন্য তো আমার এই যে টেনশন ক্র্যাক তৈরি হয় ক্লে সয়েলে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লিয়ার। তাহলে ডিক্রিজ অ্যাক্টিভ ইনক্রিজেস প্যাসিভ, তাহলে ডিক্রিজ অ্যাক্টিভ ইনক্রিজ প্যাসিভ প্রেশার, অ্যান্সার ডি ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট 40, দ্য নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি অফ আ স্ট্রিপ ফুটিং রেস্টিং অন আ ক্লে বলেছে, আর হচ্ছে স্কয়ার ফুটিং বলেছে সেম সাইজ, তাহলে কি হবে? তাহলে আমি এখানে একটু দেখিয়েছি, ফর স্টিপ ফুটিং জেনারেলাইজ ফর্মুলা নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি ইকুয়াল টু দিস। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে যে কোনো কিছুতেই নিতে পারি, আমি তার জায়গায় অনুযায়ী নিলাম যে ফর ক্লে ফাই যদি 0 ডিগ্রি হয়, এনসি 5.7 হয়, এন কিউ 1 হয়, এন গামা 0 হয়। যদি আমি এই জায়গাটাতে ভ্যালু বসাই, তাহলে আমার আলটিমেটলি এই টার্মটা কিন্তু 0, থার্ড টার্ম থাকতে না, তাহলে এই টার্মটা থাকছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। আর ফর স্কোয়ারের জন্য এটা হচ্ছে আমার ফর্মুলা, আলটিমেটলি এটা আমার 0, তাহলে আলটিমেটলি এটা থাকে, তার মানে এখানে কিন্তু একটা টার্ম থাকছে 1.3, বাকি সেম। ঠিক আছে, তাহলে 1.3, তার মানে এটা বেশি, তো স্কোয়ার বেশি, স্টিপ কম, তাহলে স্টিপের সাথে স্কোয়ার বলছে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হবে বি, লেস। ক্লিয়ার? নেক্সট 41, এ প্লেট লোড টেস্ট ইজ ইউজফুল টু এস্টিমেট। আমরা জানি প্লেট লোড এর আগে প্রিভিয়াস ইয়ারে 2016-12 এসছে, আমরা সেটেলমেন্টও বের করেছি, বিয়ারিং ক্যাপাসিটিও বের করেছি, অর্থাৎ প্লেট লোড টেস্ট করে সেটেলমেন্টও বের করা যায়, বিয়ারিং ক্যাপাসিটিও বের করা যায়, তাহলে আমার অ্যান্সার হবে ডি, বোথ এ অ্যান্ড বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 42, দিস ইজ 2, under load the void ratio submerged saturated clay decreases from 1 to 0.92, void ratio কমে গেছে। what will be the ultimate settlement বের করতে বলছে 2 মিটার thick clay due to consolidation, আর কিছু বলেনি। তো আমরা সিম্পল ফর্মুলা ইউজ করব, আমরা জানি del h by h মানে চেঞ্জ ইন থিকনেস ডিভাইডেড বাই ইনিশিয়াল থিকনেস ইকুয়াল টু চেঞ্জ ইন void ratio বাই 1 প্লাস ই নট ইনিশিয়াল void ratio, যেখানে চেঞ্জ ইন থিকনেস মানে আলটিমেটলি সেটেলমেন্ট। ঠিক আছে, ক্লে লেয়ারে। তো এখানে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে দিই, del h আমি পাবো হচ্ছে 0.08 মিটার, দেয়ারফর 80 mm। চলো দেখে নেই অপশন, কারেক্ট অ্যান্সার ইজ সি। ঠিক আছে, এবার 43, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং রিলেশন ইজ নট কারেক্ট। ঠিক আছে, নট কারেক্ট বলেছে। এই ফর্মুলাটা তো একটু আগে ইউজ করলাম, ইএস ইকুয়াল টু ডাব্লিউ জি, তার মানে ই ইকুয়াল টু ডাব্লিউ জি বাই এস, মানে এটা ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে পোরোসিটির সাথে ভয়েড রেশিও রিলেশন, এইটা সবসময় সবাইকে আমি মনে রাখতে বলি, এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। ঠিক আছে, এন ইকুয়াল টু ই বাই 1 প্লাস ই। ঠিক আছে, তো চলো n ইকুয়াল টু ই বাই 1 মাইনাস আছে, তার মানে এইটা ইনকারেক্ট। ঠিক আছে, এবার এদিকে আসি,
ভয়েড রেশিওর সাথে এটা n/1 - n হয়ে যায়, এটা ঠিক আছে। গামা সেট মানে g + e/1 এটাও ঠিক আছে, তার মানে ইনকারেক্ট হচ্ছে আমার সি। ক্লিয়ার? নেক্সট, পারমাবিলিটি অফ সয়েল ভ্যারিজ গেন সাইজের সাথে। ঠিক আছে, এবার আমরা একটা জানি অ্যালেন হ্যাজেন ফর্মুলা আছে একটা, অ্যালেন হ্যাজেন লিখলে তোমরা বুঝতে পারবে, যেখানে কে ইকুয়াল টু সি ইন্টু ডি 10⁻²। দিস ইজ দ্য অ্যালেন হ্যাজেন ফর্মুলা, যেখানে D10 হচ্ছে আমার এফেক্টিভ গ্রেন সাইজ, সি হচ্ছে কনস্ট্যান্ট যেটা D10 এর ইউনিটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সেন্টিমিটার ইউনিট হলে সি 100 বসে, ঠিক আছে, mm হলে 10 বসে সি এর ভ্যালু, এটা আমরা জানি। দিস ইজ দ্য অ্যালেন হ্যাজেন ফর্মুলা। তাহলে এখানে গ্রেন সাইজের সাথে স্কোয়ারে, তাহলে ইন অ্যাজ গ্রেন সাইজ অ্যাজ স্কোয়ার অফ দ্য গ্রেন সাইজ, অর্থাৎ আমার অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, এও কাটা, বিও কাটা, সিও কাটা। ক্লিয়ার? নেক্সট 45, comparatively certain reduction in volume of a soil mass under an applied load। ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে যেটা ইনিশিয়াল কনসিডারেশন। দিস ইজ দ্য ডেফিনেশন অফ ইনিশিয়াল কনসিডারেশন। ঠিক আছে, ডাইরেক্ট অ্যান্সার। দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং অফ অ্যান অপটিক্যাল স্কোয়ার, অপটিক্যাল স্কোয়ার সার্ভের কোশ্চেন, সার্ভে ইঞ্জিনিয়ারিং, খুব ইজি। ঠিক আছে, অপটিক্যাল স্কোয়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা জানি ডাবল রিফ্লেকশন, অ্যান্সার হবে ডি, ডাবল রিফ্লেকশন। অনেকে রিফ্র্যাকশন করে দিবে, এটা হবে না কিন্তু। নেক্সট 47, when the area to be surveyed is large, ঠিক আছে, having undulating grounds and higher accuracy is not required, ঠিক আছে, then the best method suitable, best method বলছে। ঠিক আছে, একটু বলে নেই, চেইন সার্ভে কিন্তু আমার লার্জ ভলিউম বা লার্জ এরিয়ার জন্য অ্যাপ্লিকেবল না, তাহলে কাটা। ঠিক আছে, এবার হচ্ছে থিওরি লাইটটাতে প্রথমে আছে। থিওরি লাইট হচ্ছে হরাইজন্টাল অ্যাঙ্গেল অ্যাজ ওয়েল অ্যাজ ভার্টিক্যাল অ্যাঙ্গেল এবং অ্যাকুরেসি দেয়। আমাকে কিন্তু বলছে হায়ার অ্যাকুরেসি নট রিকোয়ার্ড, তাহলে এটা আমি ধরবো না, কারণ এটা অ্যাকুরেসি বেশি দেয়। এবার প্লেন টেবিল আর কম্পাসের মধ্যে কোনটা হবে? ঠিক আছে, তো এটার মধ্যে বেস্ট হবে আমার হচ্ছে কম্পাস সার্ভে। ঠিক আছে, কারণ প্লেন টেবিল সার্ভে সবসময় করা যায় না, এটা ওয়েদার বা দিনের কন্ডিশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো প্লেন টেবিলও আমার হায়ার অ্যাকুরেসি দেয় না একদম, কম্পাসও হায়ার অ্যাকুরেসি দেয় না, আর কম্পাস কিন্তু লার্জ এরিয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো আমার বেস্ট অ্যান্সার কিন্তু কম্পাস সার্ভে হয়ে যাবে। নেক্সট 48, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্রু মেরিডিয়ান অ্যান্ড দ্য ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ অবজারভেশন, সেটা আমরা জানি দ্যাট ইজ কল ম্যাগনেটিক ডিক্লিনেশন, ডি। আমরা জানি এটা যদি আমার ট্রু নট হয়, আমার যদি এটা TN দ্যাট ইজ ট্রু নট, এটা আমার ম্যাগনেটিক নট। ঠিক আছে, এর ভিতরে যে অ্যাঙ্গেল করে দ্যাট ইজ কল ম্যাগনেটিক ডিক্লিনেশন। ঠিক আছে, ওয়েস্টে থাকলে ওয়েস্ট ডিক্লিনেশন, ঠিক আছে, এইদিক হচ্ছে ইস্ট। ঠিক আছে, তাহলে আমাকে বলা হচ্ছে ইস্ট ডিক্লিনেশন বা পজিটিভ, এইদিকে থাকলে আমার ওয়েস্ট ডিক্লিনেশন বা নেগেটিভ। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট 49, ডিউরিং লেভেলিং দ্য ফলোয়িং রিডিংস ওয়ার অবটেন, RL অফ আ পয়েন্ট অন ফ্লোর। ঠিক আছে, ফ্লোরের RL দেওয়া আছে, এটা পয়েন্ট এখানে আছে, অর্থাৎ 10 মিটার। ঠিক আছে, আমরা জানি লেভেলিং এ পয়েন্টের পরে 3টা ঘর দিয়ে ভ্যালুগুলো লেখা হয়। ঠিক আছে, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার ফর্মে। রিডিং অফ আ স্টাফ অন দ্য ফ্লোর, রিডিং দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আমার BS রিডিং, এটা জানতে হবে। তারপরে বটম টাচিং দ্য বিনিট অফ আ গার্ডার, তার RL, এই আমার হচ্ছে রিডিং দেওয়া আছে, RL বের করতে বলছে গার্ডারে। এবার এটা কিন্তু আমার স্টাফ রিডিং, এবং এইটাকে আমি লাস্ট রিডিং হিসাবেও ধরতে পারি, FS। ঠিক আছে, ফোর সাইড হিসাবেও ধরতে পারি। ঠিক আছে, মাইনাসে আছে, এটা কিন্তু ভালো করে দেখতে হবে। মাইনাসে থাকা মানে ইনভার্টেড স্টাফ রিডিং। ঠিক আছে, ইনভার্টেড স্টাফ রিডিং। ঠিক আছে, ইনভার্টেড স্টাফ। ঠিক আছে, এরকম কোশ্চেন কিন্তু আগে অনেকবার এসছে, বের করতে হবে। তো এটা প্রথমে আমাকে বের করতে হবে হাইট অফ ইনস্ট্রুমেন্ট। চলো, হাইট অফ ইনস্ট্রুমেন্ট আমরা কি জানি? RL অফ BM বা RL অফ রেফারেন্স পয়েন্ট। ঠিক আছে, এখানে এই ক্ষেত্রে ফ্লোর আছে, তার RL অফ ফ্লোর প্লাস আমার হবে ব্যাক সাইড রিডিং, এটা আমরা জানি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার হাইট অফ ইনস্ট্রুমেন্ট বের হবে 10 প্লাস BS কত আছে 1.505। ঠিক আছে, তাহলে আমার এটা কি বের হচ্ছে 11.505। ঠিক আছে, এবার নেক্সট আমার কি বের করতে বলছে RL। ঠিক আছে, কার? গার্ডারে। এবার এমনি আমরা RL জানি, কি জানি? হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, মাইনাস ইন্টারমিডিয়েট সাইড বা ফোর্থ সাইড। ঠিক আছে, যেটাই আমি ধরি না কেন, তাহলে এই ক্ষেত্রে আমার হবে 11.505। এবার মাইনাস, এবার রিডিংটা আমার ইনভার্টেড স্টাফ আছে, অর্থাৎ মাইনাসে মাইনাসে কিন্তু আমার প্লাস। ক্লিয়ার? 2.495 ইকুয়াল টু 505 495, মানে 1 12 13 14। ঠিক আছে, 14.00 মিটার। therefore my correct answer is D. ক্লিয়ার? নেক্সট 50, এটা আর কিছু বলবো না,
কারণ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ এনভায়রনমেন্ট এক 30 মিটার ইন্টারভেল, ঠিক আছে, 20, 40, 60, 50 অ্যান্ড 30 স্কোয়ার মিটার এক্সট্রাপলে আমাকে ভলিউম বের করতে বলছে প্রিজোমাইডাল রুল দিয়ে, ঠিক আছে। সেম কোশ্চেন সেম ডেটা 2016 ছিল, এখানে আমি সলভ করে দিছি, সেটার অ্যান্সার এটা আসে 5300। কারণ প্রিজোমাইডাল রুল মানে হচ্ছে 1/3 অফ সিমসন রুল, 1/3 অফ সিমসন রুল, ঠিক আছে। এবার একটু আমি বলি হচ্ছে ফর্মুলাটা, এটা কি হয়, আমার হচ্ছে ইন্টারভেল ডিভাইডেড বাই 3 হয়, ঠিক আছে, প্লাস হচ্ছে আমার ফার্স্ট অর্ডিনেট প্লাস হচ্ছে লাস্ট অর্ডিনেট অর্থাৎ লাস্ট ভ্যালু, প্লাস আমার হচ্ছে 2 ইন্টু অড মানে রিমেইনিং অড ইভেন প্লাস 4 ইন্টু ইভেন, ঠিক আছে, 4 ইন্টু ইভেন, ঠিক আছে। এই হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে। এখানে এইচ হিসাবে আমার কি বসবে, ইন্টারভেল কি আছে 30, ঠিক আছে, তোমরা বসে ক্যালকুলেশন করে দেবে, আসবে। ফার্স্ট অর্ডিনেট মানে আমার 20, লাস্ট বলতে এখানে 30, ঠিক আছে। এবার 2 ইন্টু অড রিমেইনিং অড, তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডিনেট সেকেন্ড, তাহলে এটা হচ্ছে অড, ঠিক আছে, আর কোনো অড নেই, তাহলে এখানে 2 ইন্টু এটা বসবে, তাহলে 4 ইন্টু ইভেন অর্থাৎ এইটা আর এইটা বসবে, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। ক্লিয়ার? আবার তোমাদের নেক্সট পার্ট নাম্বার 3 নিয়ে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করবে, লাইক করবে, তাতে আমার উৎসাহ বাড়বে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো এবং আমি আরও ডিটেলসে এবং আরও ভালো এক্সপ্লেন করে তোমাদের সামনে ভিডিও আনতে সক্ষম হব, ঠিক আছে। থ্যাংক ইউ।